এমনটা নয় তো যে এটা বাঘের ছদ্মবেশে আসলে একজন মানুষ? মনে মনে ভাবল নীল, কারণ বাঘ দৌড়ে পালানোর সময় শুধুমাত্র নিজের দুটো পায়ের ব্যবহার করছিল। এদিকে অমিয় প্রচন্ড গর্ব করে অবন্তিকার সামনে গিয়ে দাঁড়ালো। অবন্তিকা, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি আমি তোমার পাশে থাকি তাহলে বাঘ কেন, পাইথন, চিতা, ভাল্লুক যেই সামনে আসুক না কেন, কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। এই কথা শুনে অবন্তিকার মন ভালোবাসায় গদগদ হয়ে উঠল। সে মনে মনে ভাবল, অমিয় এত সাহসী! ওহ গড, আমি শুধু শুধু ওকে ভুল বুঝছিলাম। সেই সময় আদ্রিতা নীলের দিকে ঘুরে তাকাল। তার মনে একটা কাঁটা খচখচ করছিল। সে মনে মনে ভাবল, অবন্তিকার প্রেমিক কত সাহসী! বাঘকে সামনে দেখেও সে পালিয়ে গেল না, তার মোকাবিলা করল। কিন্তু ওর বর বাঘ দেখার সঙ্গে সঙ্গেই পালিয়ে যেতে চাইছিল। এসব ভাবতে ভাবতেই মনটা তেতো হয়ে উঠল তার। কি গো, কি হয়েছে? তোমার কি এখনো ভয় করছে? নীল আদ্রিতার মুখের থমথমে ভাব খেয়াল করল। না, কিছু হয়নি, নিচু গলায় বলল আদ্রিতা। এই পাহাড়ে যখন একবার বাঘ দেখা গেছে, তাহলে সেফটির জন্য আমাদের এক্ষুনি নিচে যাওয়া উচিত। কে জানে এখানে আর কি কি জানোয়ার লুকিয়ে রয়েছে। একটা কম্পিটিশনের জন্য তো আমরা আর আমাদের জীবনের ঝুঁকি নিতে পারি না। শালিনী বেশ ভয়ে ভয়ে বলল, আরে বাঘকে ভয় পাওয়ার কি আছে? যদি বাঘটা আবার ফিরে আসার সাহস দেখায়, তাহলে আমি ওকে মেরেই না হয় তোমাদের জন্য দুপুরের খাবার বন্দোবস্ত করে দেব। নিজেই নিজের পিঠ চাপড়িয়ে বলল অমিয়। মনে মনে ভাবল অমিয়, ওরা সবাই যখন এই পাহাড় থেকে নিচে নামবে, তখন ও আজ যেভাবে এই বাঘের মোকাবিলা করেছে, সেই খবর সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে, আর এক চান্সেই সে পপুলার হয়ে উঠবে। ঠিক সেই সময় শালিনীর মুখ হঠাৎ করে ভয়ে সাদা হয়ে গেল। কোন রকমে সে কাঁপা হাতে সবার পিছনের দিকে ইশারা করে বলল, নাও, আবার একটা এসে পড়েছে, আমরা মনে হয় আর বাঁচব না। শালিনীর এই কথা শুনে সবাই পিছন দিকে তাকাতেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল সবার। এই বাঘটা আগের বাঘটার থেকে সাইজে প্রায় দ্বিগুণ। সবার থেকে মাত্র 50 মিটার দূরত্বে দাঁড়িয়ে রয়েছে বাঘটা। পালাও! তক্ষুনি পেছন ঘুরে সেখান থেকে পালাতে লাগলো শালিনী। এইসব আবার কি হচ্ছে? আমি তো শুধু একজনকেই বাঘ সেজে আসতে বলেছিলাম, এইটা আবার কোথা থেকে এলো? যাই হোক, আমারই লোক হবে, মনে মনে ভাবলো অমিয়। দৌড়তে গিয়ে হঠাৎই শালিনী মাটিতে পড়ে গেল। কি হলো? তাড়াতাড়ি উঠে পড়ো। ভালো করে খেয়াল করার পর নীল বুঝতে পারলো যে এই বাঘটা একদম আসল। আমার পাটা বোধহয় মচকে গেছে, ব্যথায় ছটফট করে বলল শালিনী। আরে শালিনী! ভয়ের চোটে চিৎকার করে উঠল নীল। এ কি, তুমি দাঁড়িয়ে কি দেখছো? পালাও! আদ্রিতাকে কথাগুলো বলার সাথে সাথেই নীল শালিনীকে নিজের পিঠে চাপিয়ে নিল। এমন সময় অমিয় চিৎকার করে সেই বাঘটাকে ডেকে বলল, আয়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয়। তখনই হঠাৎ একটা আওয়াজ শোনা গেল, অমিয় স্যার, পালান, এটা আসল! এই কথা শোনার পরেই অমিয়র চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে নিজের হাতের ছুরিটা এক কোনায় ফেলে দিয়ে দ্রুত পাহাড় থেকে নিচের দিকে দৌড়াতে থাকল। ইতিমধ্যেই বাঘটাও উচ্চ স্বরে গর্জাতে থাকল। নিজের ধৈর্য হারিয়ে ফেলেছিল সে। চোখের সামনে এতগুলো শিকার দেখে সেও ওদের পেছনে ছুটতে শুরু করে দিল। অমিয়, এখন তোমার ভয় করছে কেন? ছুটতে ছুটতেই জিজ্ঞেস করলো অবন্তিকা। ওহ গড, সত্যিকারের বাঘ এসে পড়েছে, এবার কি হবে? অমিয় মনে মনে ভাবল। ভয়ের চোটে অমিয় নিজের প্যান্ট ভিজিয়ে দিল, আর তারপরই গড়িয়ে পড়ল মাটিতে। কিন্তু তার কিছু যায় আসলো না। এখন কোনো মতে প্রাণ বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে মাটির উপর থেকে উঠে এসে আবার ফুল স্পিডে দৌড় লাগালো। অবন্তিকা খুবই অসহায় বোধ করছিল। যদিও সে একজন পুলিশ অফিসার, আর সেই সঙ্গে নীলের দেওয়া শক্তিবর্ধক ওষুধটাও সে খেয়েছিল, কিন্তু তাও একটা বাঘের মোকাবিলা করার মতো সাহস ওর হয়তো ছিল না। নীল, তুমি আমাকে এখানেই নামিয়ে দাও, সবার আগে নিজের প্রাণ বাঁচাও। আসলে শালিনী নিজেকে নীলের উপর একটা বোঝা ভাবতে শুরু করেছিল। এতক্ষণ ধরে কষ্ট করে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল সে। চুপ করে থাকো, সবাই যখন এখানে একসঙ্গেই উপরে এসেছি, সবাই একসঙ্গেই নিচে নামবো। আর আমি যদি তোমাকে এখানে নামিয়ে দিই শালিনী, তাহলে অঘটন ঘটে যাবে, বাঘটা তোমাকে খেয়ে ফেলবে। আতঙ্কের মুহূর্তেও নীল সেলফিশ হতে পারল না। নীলের কথা শুনে শালিনীর চোখে জল এসে গেল। ভীষণ ইমোশনাল হয়ে পড়ল সে। শক্ত করে জড়িয়ে ধরল নীলকে। ঠিক সেই সময় শালিনী মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল যে আজ যদি সে বাঘের মুখ থেকে বেঁচে ফেরে, তাহলে সে আর কখনোই ভাববে না যে নীল বিবাহিত না অবিবাহিত। সে নীলের সঙ্গে জীবন কাটাবে। তাতে বাইরের দুনিয়া তাকে খারাপ ভাবুক, যাই ভাবুক, তার কিছু যায় আসে না। যদি আদ্রিতা রাজি না হয়, তাহলে শালিনী তার সঙ্গে লড়বে। তাতে শালিনীকে যদি কোনো রকমের অপরাধ করতে হয়, সে তাও করতে রাজি। হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল নীল।
সে শালিনীকে নিজের পিঠ থেকে নিচে নামিয়ে দিয়ে পেছনে ঘুরে তাকালো। বাঘটা তাদের দিকে ভয়ঙ্কর গতিতে ছুটে আসছে। নীল জোরে জোরে শ্বাস নিয়ে শালিনীকে বলল, তুমি নিচে যাও। নীল, পালাও! শালিনী হঠাৎ কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। কিন্তু নীল পালিয়ে না গিয়ে সরাসরি বাঘের সম্মুখীন হলো। তার হঠাৎ মনে পড়ল যে পেছনের পকেটে বড় ছোরাটা বের করল সে। এটা ও শিকার করার জন্য টেন্ট থেকেই নিয়ে এসেছিল। একটুও সময় নষ্ট না করে দ্রুত সেই ছোরাটা ছুঁড়ে মারল বাঘের দিকে। অনেক খেলা দেখিয়েছ বাঘ মামা, এবার ফিরে যাও নিজের ডেরায়। নীল গর্জন করে উঠল। তাকে দেখে মনে হচ্ছিল সে একাই 1000 লোকের সঙ্গে লড়াই করতে পারবে। বাঘ তার কাছে নস্যি। নীলের এই সাহস দেখে শালিনীর মনের ভালোবাসা আরো প্রবল হয়ে উঠল। এদিকে আদ্রিতা ভীত মুখে তাকিয়ে রইল সেদিকে। এদিকে সেই ছুরির আঘাতে বাঘের কিছুই হলো না। তখন নীল একটা বড় পাথর তুলল আর বাঘের মাথা লক্ষ্য করে তা ছুঁড়ে মারল। যন্ত্রণায় চেঁচিয়ে উঠল বাঘটা। নীল বাঘের সঙ্গে লড়াই করার জন্য কোন রকম প্ল্যানিং করে আসেনি। তাই বাঘের হাত থেকে বাঁচার জন্য নীলকে ইনস্ট্যান্ট বুদ্ধি খাটাতে হতো। তাই ও সবার আগে বাঘটার মনোযোগ অন্যদের থেকে সরিয়ে নিজের উপরে আনলো। সেই কারণেই বাঘটাকে পাথর ছুঁড়ে মেরেছিল নীল, যাতে বাঘটা রেগে গিয়ে নীলের দিকেই তেড়ে আসে আর এই সুযোগে সবাই পালিয়ে যেতে পারে। এরপর আর কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে পাহাড়ের উপর দিকে উঠতে লাগলো নীল, আর বাঘটাও তার পেছনে ছুটতে লাগলো। হঠাৎই পাহাড় চড়তে চড়তে নীল একটা গাছের কাছাকাছি পৌঁছলো আর দুম করে মাটিতে বসে পড়ল। যেহেতু বাঘের দৌড়ানোর স্পিড অনেক বেশি, তাই সে নীলের এই চাল বুঝতে পারল না। সে এক বিশাল বড় লাফ মারল আর সোজা গিয়ে সেই গাছের ফাঁকে আটকে গেল। বাঘটাকে আটকে যেতে দেখে দ্রুত পায়ে জঙ্গলের দিকে দৌড় লাগালো নীল। ওর বুকের ধুকপুকানিটা বেড়ে গিয়েছিল। অন্যদিকে শালিনীও কোনো রকমের লেংচে লেংচে এগিয়ে যাচ্ছিল। এদিকে আদ্রিতাও খুঁজছিল নীলকে। কোথাও খুঁজে না পেয়ে ভীত কণ্ঠে সে জিজ্ঞেস করল, শালিনী, নীল কোথায়? নীল তো আমাকে বাঁচানোর জন্য একাই বাঘের সঙ্গে লড়াই করতে শুরু করেছে। ভীত আর নিরাশ গলায় সব সত্যি কথা খুলে বলল শালিনী। ঠিক সেই সময় হঠাৎ একটা গগন বিদারী গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল। এই আওয়াজটা তো মনে হচ্ছে বাঘের। মনে হচ্ছে ছেলেটা বোধহয় এবার মরেই গেল। যাই হোক, একটা কাজ তো ভালোই হয়েছে। ও নিজের বদলে শালিনীকে বাঁচিয়ে দিয়ে গেছে। জীবনে কোনো একটা কাজ তো ভালো করলো। ওর মৃত্যু বেকার যায়নি। যেতে যেতেও একটা ভালো কাজ করে গেছে। এমন আতঙ্কের মুহূর্তেও যে কজন ওদের সাথে ছিল তারাও নীলের নামে খারাপ কথা বলছিল। ওদের জন্য একটা বেকার ছেলের মৃত্যু এমন কোন দুঃখের বিষয় নয়। না না, এটা হতে পারে না। নীল মারা যেতে পারে না। আদ্রিতা চমকে উঠল কথাটা শুনে। তার চোখ থেকে অনবরত জল পড়তে থাকলো। এদিকে অবন্তিকার চোখও লাল হয়ে উঠেছিল। প্লিজ আমার সাথে একবার নীলকে খুঁজতে চলো না। একবার পাহাড়ে গিয়ে দেখতে চাই আমি। প্লিজ চলো না। আদ্রিতার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। অঝরে কাঁদতে থাকলো সে। কিন্তু কারোর মুখ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। আর তাই দেখে আদ্রিতার হতাশা আরো বেড়ে গেল। সে আহত হৃদয়ে মাটিতে বসে পড়ল। নিরুপায় হয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো সে। আর সেই সময় পাহাড়ের উপর থেকে জোরে গর্জনের আওয়াজ শোনা যাচ্ছিল। তবে সবাই কান পেতে শুনল এই আওয়াজ শুধুমাত্র বাঘের ছিল না। অবন্তিকা শোকস্তব্ধ আদ্রিতাকে মাটি থেকে তুলে বলল, আদ্রিতা, আমি যাব তোমার সঙ্গে। ওর যাই হয়ে থাক না কেন, আমি যাব ওর কাছে। জানি না এত কিছুর পর ওখানে গিয়ে কি দেখতে হবে, কিন্তু আমাদের ওর লাশ ফিরিয়ে আনতেই হবে। ওর মৃতদেহকে আমরা জঙ্গলি জানোয়ারের হাতে সঁপে দিতে পারি না। অবন্তিকা, তুমি কি পাগল হয়ে গেছো? পাহাড়ের উপরে বাঘটা থাকতে পারে? হঠাৎ করে অমিয় ওদের মাঝখানে এসে অবন্তিকাকে আটকানোর চেষ্টা করলো। আমি একজন পুলিশ অফিসার, আর যা কিছু নীল করেছে সেটা আসলে আমারই অনেক আগে করা উচিত ছিল। কঠিন গলায় অবন্তিকা বলল, সরে যাও আমার সামনে থেকে। অবন্তিকা! হঠাৎ করে প্রচন্ড রেগে উঠল অমিয়। সে কখনো ভাবতেও পারেনি যে অবন্তিকা একজন ফালতু ছেলের জন্য এত বড় জীবনের ঝুঁকি নেবে। আমিও যাব। শালিনী সৌরভের কাঁধে ভর দিয়ে কোনো রকমে দাঁড়িয়েছিল। সেও এগিয়ে এসে আদ্রিতাকে ধরে বলল, আমার জন্যই নীলের আজকে এই বিপদ হলো। আমার তো যাওয়াটা কর্তব্য। দিদি, তুই যাস না ওখানে। তোর এমনি পায়ের অবস্থা ভালো না। এই ঘটনায় হতবাক হয়ে গিয়ে শালিনীকে বলল সৌরভ, ভাই, বাবা আমাদের কি শিখিয়েছে? আমাদের জন্য যদি কেউ কিছু করে তাহলে আমাদের চিরজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আর এখানে তো মানুষটা আমার জন্য নিজের জীবনটাই দিয়ে দিয়েছে, শুধুমাত্র আমার জীবন বাঁচানোর জন্য। প্রচন্ড ইমোশনাল হয়ে কাঁদতে থাকলো শালিনী। ঠিক আছে দিদি, তাহলে আমিও তোর সঙ্গে যাব। যদিও শালিনী আর সৌরভের মধ্যে মাত্র 2 বছরের তফাৎ, কিন্তু সে নিজের দিদিকে খুবই মেনে চলত। যখন নিচে নীলের মৃতদেহ নিয়ে আসার কথা হচ্ছিল,
ঠিক সেই সময় পাহাড়ের উপরে শুধু বাঘই নয়, উপরন্তু জঙ্গলি শুয়োরের দলের সঙ্গেও লড়াই করতে ব্যস্ত ছিল নীল। একজনের মামলা তো মিটে গেছে, এবার তোমার সঙ্গেও লড়াইটা শেষ করে ফেলা যাক। বিদঘুটে শুয়োরটাকে দেখে বলল নীল। নীলের অবস্থা খুব একটা ভালো ছিল না, তার অর্ধেকের বেশি শরীর রক্তে লাল হয়ে উঠেছিল। বাঘ নিজের নখ আর থাবা দিয়ে তাকে বারংবার আঘাত করার ফলে তার শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছিল, গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। আসলে বাঘের সঙ্গে লড়াই করার পর যখন নীল নিচের দিকে নামছিল, তখনই হঠাৎ জঙ্গলি শুয়োরের দল তাকে আক্রমণ করে। কোনোভাবে নিজের বুদ্ধি খাটিয়ে সে লড়তে শুরু করেছিল, কারণ লড়াই করতে না জানলে অবধারিত মৃত্যু। অন্যদিকে প্রায় 10 মিনিট পর আদ্রিতা, অবন্তিকা আর শালিনী আরো কয়েকজন লোককে পাহাড়ের উপর দিকে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলেছিল। কিন্তু তখনই পাহাড়ের উপর দিকে তাকিয়ে সবাই হতভম্ব হয়ে গেল। ওরা দেখল নীল নিজের কাঁধে দুটো শুয়োরকে উঠিয়ে নিয়ে পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছে। কয়েক মিনিটের মধ্যেই নিচে এসে উপস্থিত হলো নীল। আরে সবাই এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে সাহায্য করো, এই দুটো শুয়োর আমাদের খাবার। এটা দুপুরের খাওয়ার জন্য যথেষ্ট না? একটু হেসে বলল নীল। নীলকে দেখা মাত্রই আদ্রিতা জোরে চেঁচিয়ে উঠে ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কিছুক্ষণ আগেই সে ভাবছিল যে নীলকে হয়তো আর কোনোদিনও দেখতে পাবে না সে। হয়তো নীল আর তার মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, তিক্ততা ছিল, কিন্তু নীল তার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করে এসেছিল, ওকে ভালোবেসে এসেছিল। আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদ্রিতা নিজের জীবনকে নতুন করে চিনতে পারল। সে বুঝতে পারল যে নীলকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। গত 3 বছরে এই মানুষটার কোনো দাম দেয়নি আদ্রিতা, কিন্তু এই কয়েক মুহূর্তে সে বুঝতে পেরেছিল যে নীলকে সে প্রচন্ড ভালোবাসে, আর তাকে ছাড়া সে নিজের জীবন কাটাতে পারবে না, বাঁচতে পারবে না। কি হলো? আর চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, দেখো। নীল আদ্রিতাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলো। আরে এবার তো শান্ত হও, চুপ করো। এভাবেই যদি তুমি কাঁদতে থাকো তাহলে তো তোমার সব মেকআপ নষ্ট হয়ে যাবে। কিন্তু আদ্রিতা এমন ব্যবহার করছিল যেন সে এই সব কিছু শুনতেই পাচ্ছে না। নিজের মাথা নীলের বুকের উপর রেখে জোরে জোরে কাঁদতে লাগলো সে। নীলের এই বাহাদুরির জন্য আরো কোনো সমস্যা হবে না? অমিয় ভৌমিক এবার কি করবে? সে কি প্রতিশোধ নেবে? এদিকে আদ্রিতা যে নীলকে ভালোবেসে ফেলেছে সেই কথা কি নীলকে জানাবে আদ্রিতা? নীলকে কি সে প্রপোজ করবে? শালিনীও তো ভালোবেসে ফেলেছে নীলকে, ওই বা এবার কি করবে? ও কি সত্যিই নীলকে পাওয়ার জন্য নিজের সীমা পার করে ফেলবে? এই শোতে যৌনতাপূর্ণ দৃশ্য, বস্তুর অপব্যবহার এবং সহিংসতার দৃশ্য সহ প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য অনর্থক কঠিন ভাষা এবং অ্যাডাল্ট কন্টেন্ট থাকতে পারে। এটি একটি কাল্পনিক গল্পের উপস্থাপনা এবং বাস্তবে কোনো ব্যক্তি, ব্যবসা, স্থান বা ঘটনার সাথে কোনো মিলে যাওয়ার বিষয়টি কাকতালীয়। এই শোতে কোনো ব্যক্তি, সত্তা, বর্ণ, সম্প্রদায়, জাতি, ধর্মকে অপমান বা হেয় করার উদ্দেশ্যে নয়, বা কোনো প্রতিষ্ঠান বা জীবিত বা মৃত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয়। শ্রোতাকে বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হলো।